এইখানে পাড়টা ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে। বাঁকা অংশ জুড়িয়া স্রোতের আবর্ত এত জোরে পাক খাইয়া চলিতেছে যে তীরে লাগিয়া অমন শক্ত মাটিকেও যেন করাত কাটা করিতেছে। ছিন্নমূল তালগাছের মতো ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে এক একটা অতিকায় মাটির ধস। ভাঙনের এই সমারোহে পড়িয়া পাড়টা খাড়া উঁচু হইয়া উঠিয়াছে। দেখিলে ভয় হয়, ইহার নিকট দিয়া নৌকা চালাইতে বিপদের আশঙ্কা আছে। যদি একটি ধস ভাঙিয়া নৌকার উপরেই পড়ে, যা স্রোত আগানো বড়ই কঠিন, তবু আগাইতে হইবে। সকাল হইতে নৌকা বাহিয়া সুবল দুপুরে খাইয়া ঘুমাইয়া পড়িয়াছে। একটানা রাতের জালে যাওয়ার এমনি অভ্যেস, জালে না গেলেও রাতে চোখে ঘুম আসে না, দুপুরে চোখে ঘুম আসে, ঘুমাইতে হয়। তিলক সে কাজ দুপুরের আগেই সারিয়াছে। হুঁকা হাতে শুইয়াছিল, হাতের হুঁকা হাতেই ছিল। দেখিয়া মনে হইতেছিল যেন চাহিয়াই আছে, চোখ খোলা, অথচ এরই মধ্যে ঘুমাইয়া নিয়াছে। এখন গলুইয়ে বসিয়া ঝপাঝপ দাঁড় ফেলিতে ফেলিতে জলের দিকে চাহিয়া বলিল, এইবার যা মাছ পড়ব কিশোর, জলের রূপখান চাইয়া দেখ। মেঘনার বিশালতা এখানে অনেক কমিয়া গিয়াছে। ভাটিতে থাকিতে এপার হইতে ওপার একটা রেখার মতো দেখা যাইত। এখন উজানে আসিয়া এপারে থাকিয়া ওপারের খড়ের ঘরগুলি পর্যন্ত সুস্পষ্ট দেখা যাইতেছে। বিকালের ঘুম ভাঙিয়া উঠিয়া সুবল অবাক হইল, তিলক, এটা কোন গাং? কোন গাং আবার? যে গাং দিয়ে আসা হয়েছে। এখানে মেঘনা অত ছোট? যত উজানে যাইবা ততই ছোট। আরো কত উজানে যাইতে হইবে? উজানীনগরের খলা আর কত দূর? সুখদেবপুরের বাঁশিরাম মোড়লের বাড়ি আর কত দূর? আবার ঘুমাইয়া থাক, একেবারে তার ঘাটে নাও ঘেরাইয়া ডাক দিমু হুক্কা হাতে লইয়া। যাও, আর টিচারা কইর না। দূরে একখানা ছায়াচ্ছন্ন পল্লী, গাছপাতায় সবুজ, তাকে পাশে রাখিয়া যেন অকস্মাৎ নদী টানা ধনুকের মতো বাঁকিয়া সোজা পশ্চিম দিকে অদৃশ্য হইয়াছে। পশ্চিম পাড়ের আড়ালে পড়ায় এখান হইতে তাকে আর দেখা যাইতেছে না। বাঁকানো ঢালা পাড়, পরন্ত রোদে তার বালিরাশি চিকচিক করিতেছে। সেই বালি ঢালা পাড়ের উপর এক স্থানে 10-12খানি বড় বড় খড়ের ঘর। গাছপালা একটিও নাই, কোনোখানে সবুজের চিহ্ন মাত্র নাই, কেবল বালি আর কয়েকখানা ঘর, মরুর বালুকায় পান্থ নিবাসের মতো। ব্যতিক্রম কেবল সজল অজগরের মতো আলাইয়া পড়া নদীটি। আরো একটু স্পষ্ট হইয়া উঠিলে তিলক তার বৃদ্ধ চক্ষু দুইটির প্রতি অসীম করুণায় কিঞ্চিত আবেগের সঙ্গে বলিল, ওই দেখা যায় সুখদেবপুর, আর ওই উজানীনগরের খলা। কিশোর আর কোনো কথা বলিল না। যেখানটায় পরে নদী আর দেখা যাইতেছে না, সেই দিকে চাহিয়া রইল। বাঁশিরাম মোড়লের ঘাটে যখন নৌকা ভিড়িল, তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। মোড়ল খুব প্রতাপশালী লোক। এখানে নদীর 5 মাইল তার শাসনে। এখানে মাছ ধরিতে হইলে তারই সঙ্গে বন্দোবস্ত করিতে হয়। পরদিন সকালে মোড়লের বাড়ি হইতে নিমন্ত্রণ আসিল, দুপুরে তার বাড়িতে সেবা করিতে হইবে। দুপুরে স্নান করিয়া 3 জনে সেখানে উপস্থিত হইল। মোড়লের বাড়িতে 4 ভিটাতে 4টি খড়ের ঘর, সংস্কারাভাবে জীর্ণ। তারই একটার বারান্দায় বসিয়া সে 1 বাক্স রূপার টাকা গুনিতেছে। তার শরীর পাথরের মতো নিরেট, অসুরের মতো শক্ত, রং কালো, বয়স 50-এর উপর, কিন্তু মাংসে চামড়ার বার্ধক্য ধরে নাই। কণ্ঠার 2 পাশের মোটা হাড়ে অজস্র দৈহিক বলের পরিচয়। কিশোর মনে মনে বলিল, তোমার মতো মুনিশের 25টায় 100, তোমার চরণে দণ্ডবত। মোড়ল তখন নতুন জেলেদিগকে অভ্যর্থনা করিয়া বসাইল। নাম তো জানলাম কিশোর, পিতার নাম জানলাম না। পিতার নাম রামকেশব। চিনতে পারছি। তোমরা ক ভাই? ছোট এক ভাই আসিল, মারা গেছে, এখন আমি একলা। পুত্র সন্তান কি? আমার পুত্র সন্তান আমি। বুঝলাম। বিয়া করছ কই? কিশোর চুপ করিয়া রহিল। কথা বলিল সুবল, এইবার দেশে গিয়া করিবে, সম্বন্ধ নিজ গ্রামেই ঠিক হইয়া আছে। রান্না যা কিছু হইয়াছে সবই বড় মাছের। কিশোরেরা ছোট মাছের জেলে, বড় মাছ খুব একটা মুখে পড়ে না, কেননা এসব মাছ তারা ধরিতে পারে না। কোনোদিন কোনো বড় মাছ পথ ভুলিয়া তাদের জালে আসিয়া পড়িলেও পয়সার জন্য বেচিয়া ফেলিতে হয়। মোড়ল খায় যেমন বেশি,
খাওয়ার উপরে তার মনোযোগও তেমনি অখণ্ড। খাওয়ার ফাঁকে একবার তার অতিথিদের কথা মনে পড়িল। জাল্লা ভাই, যা খাইবা কেবল হাতের জোরে। কিশোর কোনো উত্তর দিতে পারিল না, কারণ আয়োজনের এত প্রাচুর্যের মধ্যে পড়িয়া তার খুব লজ্জা করিতে লাগিল। রুই মাছের মাথার খানিকটা চিবাইতে চিবাইতে উত্তর দিল তিলক, কি যে তুমি কও মোড়ল। কিশোরেরও একটা কিছু বলার দরকার, নৌকার মহাজন সে, কিন্তু এসব উত্তর চাতুর্যপূর্ণ ভাষায় দিতে হয়। সে ভাষা কিশোরের জানা নাই। সরল মানুষ সে, তার কথাও সরল। আমার দেশে অত বড় মাছ পাওয়া যায় না, বড় মাছ অত বেশি আমরা খুব কম খাই। শুনিয়া মোড়ল গিন্নি আরেক বাটি মাছ আনিল। কিশোর প্রবল আপত্তি জানাইল, না 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 না। মোড়ল বউ বুদ্ধিমতী, কিশোরের এঁটো পাতে বাটিটা শব্দ করিয়া ঠেকাইল। এবার কিশোরকে মাছগুলি খাইতেই হইবে। মোড়ল বউ লম্বা ঘোমটা টানিয়া পরিবেশন করিয়াছে, মুখ দেখা যায় নাই। মুখ দেখা গেল খাওয়ার পর তারা বারান্দায় বসিলে, যখন পান দিয়া গেল তখন। মোড়ল চৌকির উপর বীরাসনে বসিয়াছে, তাকে ছেলেবেলার গল্পে শোনা হনুমান ভীম আদি কোনো বীরের মতো দেখাইতেছে। কিশোর তাকে চোরা দৃষ্টিতে দেখিতেছে আর ভাবিতেছে, রাগ নাই, অহংকার নাই, মানুষটার আছে কেবল শক্তি। উহার বুকের কাছটিতে একবার বসিতে পারিলে ঝড় তুফানেও কিছু করিতে পারিবে না। এমন সময় গিন্নি স্বামীর হাতে হুঁকা দিয়া গেল। একটু পরে পানের বাটা সাজাইয়া আনাইয়া চারজনের মাঝখানে রাখিতেই তার ঘোমটা সরিয়া গেল। কিশোর মুহূর্তের জন্য তার মুখখানা দেখিতে পাইল। শ্যামাঙ্গী ক্ষীণকায়া তরুণী, ভৈরবকায় মহাদেবের পাশে বালিকা বধূ গৌরীটিকে যেমন দেখাইত, এ বউ তার পাশে বসিলে ঠিক তেমনই দেখাইবে। কিশোর চিন্তিত মনে বসিয়া রহিল। মোড়ল বলিল, কি ভাবছ? আমার স্থিরাচার। কিশোর আঘাত পাইল, আমি বুঝি এই ভাবছি। আর কি ভাববা, আমার ঘরে এই ছাড়া আর কেউ নাই। আর যে ছিল মারা গেছে, সে থাকলে তোমারে লইয়া অহন কত ঠাট ঠিসারা করত। মোড়ল, কি জানলা? তোমার দিকে চাইয়া আমার শিব ঠাকুরের কথা মনে পড়ে। তোমার অত নাম ডাক, কিন্তু বাড়ি ঘরের সিঁড়ি নাই, তাজ্জবের কথা। মোড়ল তার আয়ত চোখ দুটি মেলিয়া তার স্নিগ্ধ দৃষ্টি কিশোরের চোখ দুটির মধ্যে ডুবাইয়া দিল। আমার মনে পড়ে যে শিবের কথা, সেই শিব বুড়া। সকলের দরবারে তার নাম ডাক, কিন্তু ঘরে তার দৈন্য দশা। শিশুর মতো বাধিত হইয়া মোড়ল বলিল, তুমি আমারে শিব ঠাকুর বানাইলা? না জাল্লা, তুমি আমারে বুড়া শিব বানাইলা। আমার গৌরী বড় ভালো, তারে আবার নাচাইও না। আর আমরা তো শিবমন্ত্রী না, আমরা কৃষ্ণমন্ত্রী। তোমরা কোন দেশের বেশি? জবাব দিল তিলক, বৃন্দাবনের। বুঝলাম, তোমরাও কৃষ্ণমন্ত্রী। কৃষ্ণেই মিলাইছে। রাইতে আনন্দ করা চাই, মনে থাকে যেন। এখন একটু গড়াইয়া যাও। উত্তম ভোজন পাইলে তিলকের পেট উঁচু হইয়া উঠে নির্লজ্জভাবে অস্তিত্ব সপ্রমাণ করে। উহার সম্বন্ধে সচেতন হইয়া তিলক বলিল, ঠিক কথাই কইছ মোড়ল, যা খাওয়াইছ গড়াইয়া যাইতে লাগবে। খাড়া হইয়া যাওয়ার ভরসা খুব কম। রসিকতা। মোড়ল সশব্দস্তে প্রতিবাদ করিল, সে কথা কই না জাল্লা, আমি কই পাটি বিছাইয়া দেও, একটু গড়াইয়া লও, তারপর যাইও। রাইতে আবার উজাগর করতে লাগবো। একটা শীতল পাটি বেসাইয়া দিলে গড়াইয়া যাইতে পারি। তুমি জাল্লা বড় ঢঙ্গি, তোমারে আমার বড় ভালো লাগে। সেদিন তারা আর নৌকাতে ফিরিল না। শীতল পাটিতে গড়াইয়া বিকালে পাড়া বেড়াইতে বাহির হইল। তিলক বুড়া মানুষ, তার কাপড় হাঁটুর নিচে নামে না, কিন্তু কিশোর সুবল ধুতি পায়ের পাতা অব্দি ঢিলা করিয়া কার্তিকের মতো কোমরে গেড়ো দিয়াছে, কাঁধে চড়াইয়াছে একখানা গামছা। সুবলের বয়সের দোষ, সে শুধু দেখিল কার বাড়িতে ডাগর পাত্রী বিবাহের দিন গুনিতেছে। অনেককেই দেখিল এবং সকলকেই মনে ধরিল। ইহাদের বাপমা সুবলকে লক্ষ্য করিতেছে এবং ওগো ছেলে, যাওয়ার পথে আমার মেয়ে নিয়ে যাইও বাতাসে ভর করিয়া সুবলের কানে এই কথা পাঠাইতেছে। ইহা কল্পনা করিয়া সুবল মনে মনে পুলকিত হইয়া উঠিল। কিশোর ভাবিতেছে আরেক রকম কথা। এ গাঁয়ের লোকগুলি কি স্বাস্থ্যবান! নারী পুরুষ ছেলে বুড়ি সকলের গায়েই জোরের জোয়ার বহিয়া চলিয়াছে, আটকায় সাধ্যকার। সকলেরই রং কালো, তবে
হালকা রংচটা কালো নয়, তেলতেলে পাথরের সুগঠিত মূর্তির মতো কালো। কিশোরের গায়ের লোকও বেশিরভাগই কালো, কিন্তু মাঝে মাঝে পরিষ্কার লোকও আছে। নারীরাও অনেকেই কালো, আবার অনেকেরই রং ফর্সা। বাসন্তীর রং তো রীতিমতো ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ের মতো, কিন্তু এ গায়ের নারী পুরুষ সকলেই কালো। আরেকটা ভালো জিনিস কিশোরের চোখে পড়িয়াছে, এখানে ঘরে ঘরে জাল যেমন আছে তেমনি হালও আছে। প্রত্যেক বাড়িতেই এক পাশে জালের সরঞ্জাম, আরেক পাশে হালের সরঞ্জাম। একদিকে আছে গাবের মটকি, জালের পুঁটলি, দড়া দড়ি, ঝুড়ি ডোলা, আরেকদিকে লাঙল, জোয়াল, কাঁচি, নিড়ানি, মই। অযত্ন রক্ষিত ঘর দুখানার একখানিতে যেমন দু এক পুরুষের পুরনো জালের পুঁটলি পুরাতন পঞ্জিকার মতো জমিয়া উঠিয়াছে, তেমনি অন্যখানাতে বিভিন্ন বয়সের গরু বাছুরের ঘাসে ফ্যানে গোবরে থমথম করিতেছে। ইহাদের জীবন দেবতা আকাশের আদম সুরতের মতো দুই দিকে আঙুল বাড়াইয়া রাখিয়াছে। একদিকে নদী মাছে ভরভর, আরেক দিকের মাঠে ফসলে হাসি হাসি। কোনোদিন কোনো অদৃশ্য শয়তান যদি ইহাদের জালের গিঁটগুলি খুলিয়া দেয়, নৌকার লোহার বাঁধগুলি আলগা করিয়া ফেলে, আর নদীর জল চুমুক দিয়া শুষিয়া নেয়, ইহারা মরিবে না। খেতে শস্য ফলাইবে, এক হাতে খেতে শস্য ফলাইবে, আরেক হাতে জালগুলি নৌকাগুলি আগের মতোই ঠিক করিয়া লইবে। যথাকালে বর্ষার জল নামিয়া নদীটাকে আবার যৌবনবতী করিয়া দেবে। ইহারা মরিবে না, কিন্তু আমরাও কি মরিব? আমাদের গাঁয়ের মালদের কারো ক্ষেত খামার নাই, কিন্তু তিতাস নদী আছে, তাকে শোষণ করিবে কে? আরে কিশোর, তামুক পাওয়া যায় কই? এক সিলুম তামুক। তিলক এই বলিয়া কিশোরের ধ্যান ভঙ্গ করিল। সন্ধ্যার পর গানের আসর বসিল। প্রথম গান তুলিল তিলক, সুবল গোপীযন্ত্র বাজাইল। কিশোর কেবল হাততালি দিয়া মাথা দুলাইয়া তাল রাখিয়া চলিল। কৃষ্ণমন্ত্রী শিবমন্ত্রী দুই মতের লোকই আসিয়াছে। প্রথমে আসর বন্দনা গাওয়ার পর দেখা গেল এক কোণে কয়েকজন গাঁজার কলকে সাজাইতেছে। তিলক ও জিনিস কালে ভদ্রে গ্রহণ করিয়া থাকে। এবারও এক টান কষিল, নাক দিয়া ধোঁয়া ছাড়িল, তারপর সুবলের দিকে রক্তচক্ষু করিয়া বলিল, বাজাও। সুবল গোপীযন্ত্র পেটে ঘষিয়া তাল ঠুকিল। মোড়ল মাঝ আসরে বসিয়াছিল, তার দিকে হাত বাড়াইয়া তিলক গান জুড়িল, কাশীনাথ যোগিয়া তুমি নাম ধরো নিরঞ্জন, সদাই যোগাও ভূতের মন, ভূত লইয়া করো খেলন, সিংহাডম্বুর কান্ধে লইয়া নাচিয়া। অপরপক্ষের একজন বলিল, গান বড় বেধারায় চলছে মোড়ল, এখানে এই গানটা মানাইতো, এক পয়সার তেল হইলে 3 বাতি জ্বালায়, জেলে বাতি সারা রাত্রি ব্রজের পথে চলে যায়। মোড়ল নিষেধ করিতে যাইতেছিল, বিদেশি মানুষ চন্ডী ধরো কেনে, কিন্তু তার মুখের কথা মুখেই রহিয়া গেল। অনেক দিনের অনভ্যাসের পর তিলকের মগজে গাঁজার ধোঁয়া গিয়াছে, সামলাইতে পারিল না। অনেক কষ্টে মাথা খাড়া করিবার চেষ্টা করিয়া একসময় মোড়লের কোলের উপরেই এলাইয়াস করিল। নেত্রীহারা হইয়া কিশোরেরা আর গান গাহিল না, কেবল শুনিয়া চলিল। বিরোধী দল অনেক রকম গান গাহিবার পর যখন রাধাকৃষ্ণের মিলন গাহিয়া আসর শেষ করিল, তখন মোড়লের একটা লোক বাতাসার হাঁড়ি হাতে আগাইয়া কিশোরকে বলিল, লও। কিশোর স্বপ্নস্থিতের মতো সচেতন হইয়া হাত পাতিল, তারপর তিলককে ডাকিয়া তুলিল। তিলক যখন চোখ মেলিল, আসরে তখন ভাঙন ধরিয়াছে। নদীর বুকে সকাল বড় সুন্দর, তখনও সূর্য ওঠে নাই। আকাশে নীলাভ স্বচ্ছতার আভাস, চারিদিকে নীলাভ শুভ্রতা। এ শুভ্রতা মাখনের মতো স্নিগ্ধ। চারিদিকের অবাধ নির্মুক্তির মাঝে এ স্নিগ্ধতার আলাপন মনের আনাচে কানাচে সুর ও ধ্বনি জাগায়। নদীর বুকে লক্ষ লক্ষ তরঙ্গ, শিশুর অস্ফুট করতালি জাগায় যে মুক্ত বাতাস, তারই মৃদু স্পর্শ তিলকের বৃদ্ধ সংকুচিত বুকখানাও পূর্ণতায় প্রসারিত করিয়া তুলিল। পূর্ব দিকে মোড়লদের পল্লী, গাছগাছালিতে ঢাকা উত্তর দিকে নদীটা বাঁকিয়া বাঁ দিকে অদৃশ্য হইয়াছে। দক্ষিণ দিকে নদী একেবারে তীরের মতো সোজা, যত দূর দৃষ্টি চলে কেবল জল আর জল। দুইটি তীরের বাঁধনে পড়িয়া সে জল দৈর্ঘ্যে অবাধ। তিলকের দৃষ্টি যেখানে নদীর জলে আর আকাশের কোলে একাকার হইয়া মিশিয়াছে সেইখানে। তারও অনেক দক্ষিণ হইতে
ভাসিয়া আসিতেছে ফাল্গুন মাসের এই মৃদুমন্দ হাওয়া। সেই দিকে চাহিয়া তিলক বুক ভরিয়া নিঃশ্বাস লইল। বড় উদার আর অকৃপণ সে হাওয়া। নৌকার পিছন দিক খুঁটিতে বাঁধা, গলুই বাতাসের অনুকূলে উত্তর দিকে লম্বমান। মাঝ নৌকায় দাঁড়াইয়া তিলক কথা বলিল, কিশোর, জাল লাগাইবার সময় হইছে। অন্ধকার পাতলা হইয়া আসার সঙ্গে সঙ্গে কিশোরের ঘুমও পাতলা হইয়া আসিয়াছে। তিলকের টাককে তার শেষ সুতোটুকুও ছিঁড়িয়া গেল। কিশোর ক্ষিপ্র হস্তে হুঁকা ধরাইয়া সুবলকে ডাকিয়া তুলিল। সুবল ঘুমের গাধা, কিন্তু হুঁকার আওয়াজ পাইয়া তারও ঘুম টুটিয়া গেল। পাড়াটার আওতা ছাড়াইয়া তারা দক্ষিণে আগাইয়া গেল। পাড়ের খানিকটা ঢালু, একটু উপর দিয়া সোজা একটা পায়ে চলা পথ, তার ওপাশে ধান জমি, যতদূর চোখ যায় কেবল ধান গাছ। ভোরের বাতাসে তাদের শিশু শিরগুলি দুলিতেছে, তাতে এক টানা একটা শব্দ হইতেছে। আকাশ বাতাস ঢেউ সব কিছুর প্রাতঃকালীন কোমলতার সহিত তাল রাখিয়া এ শব্দের সুরও ক্রমাগত কোমলে বাজিয়া চলিয়াছে। কিশোরের চোখ জুড়াইয়া গেল। মোড়লের গ্রামের লোকেরা এ সকল ধানের জমি লাগাইয়াছে। ধান হইলে ইহারাই সব কাটিয়া নিয়া ঘরে তুলিবে। বাত্তা বাদলায় নদীতে নামিতে না পারিলেও কিশোরের দেশের মালদের মতো ইহাদের উপবাস দিতে হইবে না। বাঁশটা আস্তে চালাইও তিলক, ধান গাছ নষ্ট না হয়। কার জানি এই ক্ষেত মনে কষ্ট পাইব। তোমার যত কথা, কত রাখালে পাঁচজনের বাড়ি দিয়া ক্ষেত নষ্ট করে, কত গাই গরু চোরা কামড় দিয়া ধান গাছের মাথা ভাঙে, আমদারে চিনব কোন? তিলকের অর্বাচীনতায় কিশোর চটিয়া উঠিত, কিন্তু এই স্নিগ্ধ সকালবেলার সহিত চটিয়া ওঠা বড় বেমানান। কিশোরের মনের গোপনতায় যে সূক্ষ্ম শিল্পবোধ সবসময় প্রচ্ছন্ন থাকে, তারই ইঙ্গিত এবার তাকে চটিতে দিল না। সে আগেই তীরে নামিয়াছিল। তিলকের ছুঁড়িয়া ফেলা বাঁশের আগাটা ক্ষিপ্র গতিতে ধরিয়া তার গতিরোধ করিল এবং তার উদ্যত আঘাত হইতে অবলা ধান গাছগুলোকে বাঁচাইল। জাল লাগানো শেষ হইলে কিশোর নৌকায় উঠিয়া বাঁশের গোড়ায় পা দিল। সুবল পাছার কোড়ায় হাত দিলে গলুইয়ে গিয়া তিলক লদি ঠেলিয়া নৌকা ভাসাইল। নৌকা মাঝ নদীতে চলিয়া গেলে কিশোর জাল ফেলিল এবং এক আঁজলা জল মুখে পুরিয়া কুলি করিয়া জালে বুলানি দিল। কিছুক্ষণ ডুবাইয়া রাখিয়া কিশোর তাহার প্রথম খেই তুলিল। ইঞ্চি পরিমাণ সরু সরু মাছ, রূপোর মতো রং, ছোট ছোট ঢেউয়ের মতো জীবন্ত। কিশোর ক্ষিপ্র হস্তে টানিয়া এক ঝটকায় ডরাতে ফেলিল। মাছগুলি অনির্বচনীয় ভঙ্গিতে নাচিতে লাগিল। প্রথম খেউয়ের মাছ দেখিয়া কিশোরের চক্ষু জুড়াইয়া গিয়াছে। মাছগুলি দেখিতে এই সকালবেলার মতোই স্নিগ্ধ। একসময় ধাঁ করিয়া সূর্য উঠিল, নদীর উপর রোদ বিছাইয়া দিল। তাপের আভাস পাইয়া মাছ একযোগে অথই জলে ডুবিয়া গেল। এখন আর তারা জালে ধরা দিবে না। একবার কিশোরের জালটা ধপাস করিয়া ফেলিল। এই রকমে ফেলিবার অর্থ আজ এই পর্যন্তই। তিলক কোড়া গোটাইয়া আগাইয়া আসিল। তারপর দুইজনে মিলিয়া দড়াদড়ি বাঁধা ছাঁদা খুলিয়া ফেলিল। মোড়ল আগেই ঘাটে আসিয়া বসিয়াছিল। প্রথম দিনের মাছ দেখিয়া খুশি হইল। বলিল, ছোট জাইল্লা, তোমার তো খুব সাইট, চলো মাছ ডাঙিতে লইয়া যাই। সাঁ সাঁ করিয়া বসন্তের বাতাস বহিয়া যায়, স্বচ্ছ জলের উপর ঢেউ তুলিয়া। কিশোর ক্ষণে ক্ষণে উন্মনা হইয়া যায়। নদীর তাতাথই নাচনের সঙ্গে তার বুকখানাও নাচিয়া ওঠে। আকাশের রোদ বাড়ে। সে রোদ যেন নৌকার উপর তিলকের, সুবলের মাথার উপর আর কিশোরের বুকের উপর সোনা হইয়া ঝরিয়া পড়ে। কোন অদৃশ্য শিল্পী এক না দেখা মোহের তুলি বুলাইয়া তার মনের মাঝখানে অদৃশ্য আনন্দের এক ছোপ লাগাইয়া যায়। থাকিয়া থাকিয়া তার মনে সম্ভব অসম্ভব নানা রকম চিন্তার আবির্ভাব হয়। সুখদেবপুর পল্লীটা কখনো সুবলকে লইয়া এক পাক ঘুরিয়া আসে। অনেক গাছগাছালি আছে সুখদেবপুরে, তাতে অনেক আগে পাতা ঝরিয়া গিয়াছিল, এখন নতুন পাতা মেলিয়াছে। কি তুলতুলে মসৃণ পাতা, কিশোরের হৃদয়ের পর্দার মতো মসৃণ। চাহিয়া থাকিতে খুব ভালো লাগে। একটি বাড়িতে তুলসী তলার পাশে বেড়া দিয়া ফুলের গাছ করিয়াছে। অনেক সুন্দর ফুল ধরিয়াছে। পাপড়িগুলিতে কি সুন্দর বর্ণ সমাবেশ। কি ফুল চিনিতে না পারিয়া কিশোর দাঁড়াইল। সামনা দিয়া এক কুমারী কন্যা যাইতেছে, এক গোছা সুতা হাতে করিয়া। কিশোর চলমান সুবলকে হাত ধরিয়া থামাইয়া দিল। দাঁড়া, ফুলের আগে দেখা লই।
বড় রঙ্গিলা ফুল, কিন্তু চিনতে পারলাম না। এই মায়াটারে জিগা এটা কি ফুল কইয়া যাক। অকবি সুবল, মনে রং ধরা কিশোরের সমজদার সাথী হওয়ার অনুপযুক্ত সুবল নিষ্পৃহ কণ্ঠে বলিল, তুমি জিগাও না, আমারে লইয়া টানাটানি করো কেন? আচ্ছা বেশ, আমি জিগাই। বিচারকের সামনে আসামির মতো এক ফোঁটা মেয়েটার সামনে জোয়ান কিশোর এতটুকু হইয়া গিয়া কোন রকমে বলিল, বিদেশি মানুষ, এদেশের এই ফুলেরে চিনলাম না, নামখানা কি কইয়া যেতে পারো? মেয়েটি লজ্জায় উচ্ছ্বলিত হইয়া বলিল, মুগরাচণ্ডী, এর নাম মুগরাচণ্ডী ফুল। বলিয়া কিশোরের চোখের দিকে চাহিল, কিন্তু চোখ আর নামাইতে পারিল না। সর্পমুগ্ধের মতো চাহিয়া থাকিয়াই পরনের বসন আঁচলে বুকের শিশু স্তন দুটিকে ঢাকিয়া নিল। তারপর ভয় পাওয়া হরিণীর মতো বড় বড় পা ফেলিয়া একটা ঘরের আড়ালে চলিয়া গেল। সুবল কিছু টের পাইয়া বলিল, যা কও দাদা, তোমার বাসন্তীর মতো একটা মাইয়াও কিন্তু সুখদেবপুরে দেখলাম না। আমার বাসন্তী? তুই কি কইলি শুভলা? তোমার সঙ্গেই বিয়া হইব, এই ক্ষেতের টাকা লইয়া দেশে গেলেই তোমার সঙ্গে বিয়া হইব। তোমার বাসন্তী কমু না, তবে কি আমার বাসন্তী কমু? কিশোর হাসিল, না রে শুভলা, না, তিসারার কথা না, বাসন্তী রে আমার তোর লগেই 7 পাক ঘুরাইয়া দিমু। মন বে চোখ ঠারো কেনে কিশোর দাদা, বাসন্তী যে তোমার হাঁড়িতে চাউল দিয়া রাখছে তুমি তো কম জানো না। না রে শুভলা, আমার মন যেমন কয় কথা কান ঠিক না। যারে ল্যাংটা থাইকা দেখতেছি, ছোটবেলা যারে কোলে পিঠে লইছি, হাসাইছি, কাঁদাইছি, ডর দেখাইছি, দেউরা বানাই দিচ্ছি, তারে কি বিয়াকরণ যায়? বিয়াকরণ যায় তারে যার লাগে কোনো কালে দেখা সাক্ষাৎ নাই। দেখা সাক্ষাৎ খালি মুখচণ্ডীর সময়। গীত জোগাড়ের লগে পিড়ির উপর শাড়ির ঘোমটা তুইলা যখন চোখ মেলা চায়, সে হয় সত্যের স্ত্রী, আর সকল তো ভয়ন। সুবল ভাবে কিশোরের মাথার ঠিক নাই। কিন্তু যদি সত্যিই বাসন্তীর সহিত কিশোরের বিবাহ না হয়, তবে বাসন্তীর বিবাহ হইবে কাহার সহিত? সুবল ভাবে। মনের ভিতর একটা কিছু হইতেছে টের পাইয়া কিশোর কিছু লজ্জিত হয়, বলে, আর পাড়া বেড়াইবার দরকার নাই শুভলা, চল ফিরা যাই। সে অজানা ভাব অধিকক্ষণ থাকে না, থাকিলে কিশোর পাগল হইয়া যাইত। সেই স্নিগ্ধ নীলাভ ফাল্গুনী প্রভাত আসে, জাল লাগাইয়া মৃদু নৃত্য পরা তটিনীর বুকের গহনে বুঝিয়া দেয় সেই জাল। তুলিয়াই দেখে মাছ, রূপোর মতো সাদা, ছোট ছোট প্রাণচঞ্চল অজস্র মাছ, এক একটা মাছে এক একটা প্রাণ। নৌকার দরাতে জলের উপর ভাসিতে ভাসিতে কেমন খেলা করে। 2 মিনিটেই যাদের মৃত্যু, তারা মরণকে অবহেলা করিয়া এমন শান্ত চিত্তে ভাসে কি করিয়া? কিন্তু বড় ভালো লাগে দেখিতে। দ্রুত তালে জাল তোলা ফেলার মাঝে কিশোর আত্মহারা হইয়া যায়, তার মনের সকল রকম অস্বস্তি কোথায় আত্মগোপন করে। চৈত্রের মাঝামাঝি, বসন্তের তখন পুরা যৌবন। আসিল দোল পূর্ণিমা। কে কাকে নিয়া কখন দুলিয়াছে, সেই যে দোলা দিয়াছিল তারা তাদের দোলনায়, স্মৃতির অতলে তারই ঢেউ। অমর হইয়া লাগিয়া গিয়াছে গগনে পবনে বনে বনে, মানুষের মনে মনে। মানুষ নিজেকে নিজেই রাঙায়, তাতেও পূর্ণ তৃপ্তি পায় না। প্রিয়জনকে রাঙায়, তাতেও পূর্ণ তৃপ্তি পায় না। তখন তারা আত্মপর বিচার না করিয়া সকলকেই রাঙাইয়া আপন করিয়া তুলিতে চায়। তেমনি রাঙাইবার ধুম পড়িয়া গেল সুখদেবপুরের খলাতে। তারা ঘটা করিয়া দোল করিবে, 10 জনকে নিয়ে আনন্দ করিবে। সুখদেবপুর গ্রামের সকলকেই তারা নিমন্ত্রণ করিল। মোড়লের গাঙের রায়ত হিসেবে কিশোররাও নিমন্ত্রিত হইল। কাল সকাল থেকে রাত অবধি হোলি, গান বাজনা, রং খেলা, খাওয়া দাওয়া হইবে। খলাতে দোল পূর্ণিমায় খুব আরব্বা হয়। মাইয়া লোকে করতাল বাজাইয়া যা নাচে, নাচে তো না, যেন পরীর মতো নৃত্য করে, পায়ে ঘুংরা, হাতে রাম করতাল। এ নাচ যে না দেখছে, মায়ের গর্ভে রইছে। তিলকের এই কথায় সুবলের খুব লোভ হইল, কিন্তু তার মন অপ্রসন্ন। ধুতি গামছা দুই তার ময়লা। কিশোর সমাধান বাতলাইয়া দিল, নদীর ওপারে হাট বসে, সাবান কিনিয়া আনিলেই হয়। কিন্তু এক টুকরো সাবানের জন্য এত বড় নদী পাড়ি দেওয়া চলে না। শেষে সমাধান আপনা থেকেই হয়ে গেল। ভাটিতে বেদের বহর নোঙর করিয়াছে। বেদেনীরা আয়না, চিরুনি, সাবান, মর্সি,
মাথার কাঁটা, কাঁচের চুড়ি, পুঁতির মালা লইয়া নৌকা করিয়া সুখদেবপুরের ঘাটে দেশাত করিয়া যায়। সাপের ঝাঁপিও দুই একটা সঙ্গে থাকে। কিশোরেরা মাছ ধরায় ব্যস্ত। বেলা বাড়িয়াছে, আরেকটু বাড়িলে মাছেরা অতলে ডুব দিবে। এখনই যত ছাঁকিয়া তোলা যায় নদী হইতে। উঠিতেছেও খুব। এমন সময় এক বেদেনী ডাক দিল, "অ দাদা, মাছ আছে।" কিনিতে আসিয়া তারা বড় বিরক্ত করে। তিলক ঝানুল, বলিল, "না, মাছ নাই।" বেদেনীর বিশ্বাস হইল না। বৈঠা বাহিয়া তার বাবুই পাখির বাসার মতো নৌকাখানা কিশোরদের নৌকার সঙ্গে মিশাইল। সে তার নিজের নৌকার দড়ি হাতে করিয়া লাফ দিয়া কিশোরের নৌকায় উঠিল। দড়ার দিকে চাহিয়া বলিল, "কি জাল্লা, মাছ না নাই? 4 পয়সার মাছ দাও।" কিশোরের জালে অনেক মাছ উঠিয়াছে। বাঁশের গোড়ায় পা দিয়া জালের হাতায় টান মারাইয়া সে বুক চিতাইল। তার পিঠ ঠেকিল বেদেনীর বুকে। বেদেনী তরুণী, স্বাস্থ্যবতী। তার স্তন দুইটি দুর্বিনীতভাবে উঁচাইয়া উঠিয়াছে। তার কোমল উন্নত স্পর্শ কিশোরের সর্বশরীরে বিদ্যুতের শিহরণ তুলিল। বাঁশের গুড়ি হইতে পড়িয়া গিয়া হাত পা ভাঙিয়া সে হয়তো একটা কাণ্ডই করিয়া বসিত। বেদেনী এক হাত ডান বগলের তলায় ও অন্য হাত বাম কাঁধের উপর দিয়া বুক পর্যন্ত বাড়াইয়া কিশোরকে নিজের বুকে চাপিয়া ধরিল। অবলম্বন পাইয়া কিশোর পড়িয়া গেল না, কিন্তু দিশা হারাইল। বেদেনীর বুকটা সাপের মতো ঠান্ডা। তারই চাপ হইতে ধীরে ধীরে মুক্ত করিয়া দিয়া বলিল, "ও দাদা, পড়ো কেনে? আমারে ধরবার পারো না?" তিলক গলুই হইতে ডাকিয়া বলিল, "অ দাদানি, তুমি তোমার নামে যাও।" "তুমি বুড়া মানুষ, তোমার সাথে আমার কি? আমার বেশাতি এই জনার সাথে।" সে কিশোরের কাঁধের উপর হাত দিয়া আবার তার বুকখানা কিশোরের পিঠে ঠেকাইতে গেল। "এ জনা তোমার কোন জনমের কুটুম গো? শকুইন্না বুড়া, উকুইন্না বুড়া, তুই কথা কইস না। তুই কেমনে জানবি এ জনা আমার কি?" নিজের লোককে গাল দিতেছে। উভয় সংকটে পড়িয়া কিশোর বলিল, "অ দাদানি, তুমি এখন তোমার নামে যাও। মাছ দিলেই যাই, বাস করতে কি আইসি? এই নাও 4 পয়সার মাইস, এবার যাও।" "ও মাছ পাইলাম, কিন্তু মানুষ তো পাইলাম না। তুমি মনের মানুষ। নাগরালি রাখো, আমাকে তিলকের বড় রাগ। রাগের ধার ধারি না, মনের মানুষ থুইয়া খাই, শেষে বুক থাপড়াইয়া কান্দি। অত ঠকাঠকির বেশাতি আমি করি না।" কিশোরের হাসি পাইল। বলিল, "এক পলকে মনের মানুষ হইয়া গেলাম। তোমার আগের মনের মানুষ কই? উইড়া গেছে, সময় থাকতে বান্ধি নাই, তোমারে সময় থাকতে বানতে চাই। কি তোমার আছে গো বেদানি, বানবা কি দিয়া? সাপ দিয়া, ঝাঁপিতে সাপ আছে।" বেদেনী ঝাঁপি খুলিয়া দুই হাতে 2টা সাপ বাহির করিয়া আনিল, আগাইয়া দিল কিশোরের গলার কাছে। কিশোর ভয় পাইয়া বলিল, "অ বেদানি, তুমি তোমার সাপ সরাও, বড় ডর করে।" "সরাইতে পারি যদি আমার কথা রাখো।" "কি কও না? আর 2টা মাছ ফাও দেও।" "এই নাও।" কিশোর অপ্রসন্ন মুখে কতগুলি মাছ তুলিয়া দিয়া বলিল, "এইবার তুমি যাও।" "যাই, তুমি বড় ভালো মানুষ, তুমি আমার নাতিন জামাই।" কিশোর স্বর্গের ইন্দ্রসভা হইতে এক ঠেলায় মাটিতে পড়িয়া গেল। বেদেনী বিজয়িনীর বেশে চলিয়া যাইতেছিল, এমন সময় সুবল ছুটিয়া আসিয়া বলিল, "অ বেদানি, তোমার কাছে সাবান আছে? আমারে 2 পয়সার সাবান দিয়া যাও।" গান শুরু হওয়ার আগেই 3 জনে সাজগোজ করিয়া খলায় উপস্থিত হইল। সাজের মধ্যে ধুতি ঢিলা করিল, গামছা কাঁধ হইতে কায়দা করিয়া বুকে ঝুলাইল। পেশিবহুল বাহু, বুক এই সজ্জাতেই শ্রী সম্পন্ন হইয়াছে। গিয়া দেখে অপরূপ কাণ্ড। মোড়লের বড় বড় 4টা বিল আছে। বর্ষাকালে চারিদিক জলে একাকার হইয়া যায়। তখন দেশ দেশান্তরের মাছ এইসব বিলে আসর জমায়। জল কমিয়া আসিলে মোড়লের লোকেরা বিলগুলিতে বাঁধ দেয়। সব মাছ তখন বন্দী হয়। হাজার হাজার, লক্ষ লক্ষ রুই, কাতলা, নান্দিল, মৃগেল মাছ। দূর দূরান্তরের গ্রাম হইতে মালদের অনেক নৌকা আসে। এক একটি নৌকোতে থাকে 4-5 জন পুরুষ ও 15-20 জন স্ত্রীলোক। এমন ভাবে 12 গায়ের 12 রকম মালো নরনারী এক জায়গায় জড়ো হয়। 6 মাসের স্থায়িত্ব নিয়া বড় বড় চালাঘর উঠিতে থাকে। এক একটা চালা 1 দৌড়ের পথ লম্বা। কারোর সঙ্গে কারোর কোনো কালে দেখা সাক্ষাৎ ছিল না। এখানে আসিয়া সকলে এক সংসারের লোক হইয়া গিয়াছে। একসঙ্গে খায়, কাজ করে। মহোৎসবের রান্নার মতো স্তূপাকারে ভাত তরকারি রান্না হয়।
ঢালা পংক্তিতে বসিয়া খায়, মুখ ধুইয়া আবার কাজে বসে। কি এত কাজ? না, মেয়েরা বঁটি মেলিয়া কাতারে কাতারে বসিয়া যায়, পুরুষেরা মাছের ঝুড়ি ধরাধরি করিয়া আনিয়া তাহাদের পাশে স্তূপ করিয়া রাখিতে থাকে। মেয়েদের হাত চলে ঠিক কলের মতো। এত বড় মাছটাকে পলকে ঘুরাইয়া পেটে পিঠে গলায় 3 পোঁচ দিয়া ঘাড়ের উপর দিয়া ছুঁড়িয়া মারে, সে মাছ যথাস্থানে জড়ো হয়। আরেক দল পুরুষ সেইখান হইতে নিয়া ডাঙ্গিতে তোলে শুকাইবার জন্য। দিনের পর দিন এইভাবে 3 মাস কাজ চলে। 6 মাসের প্রবাস সারিয়ে তারা যার যার দেশে পাড়ি জমায়। ইহাকে বলে খলা বওয়া। তারা ঝুড়ি ভরা আবির আনিয়াছে, গামলা ভরা রং গুলিয়াছে, চৌকোনা 4 থাকের একটি মাটির সিঁড়ির উপর 2 পাশে পোঁতা 2খানা বাঁশের সঙ্গে দাঁড় বাঁধিয়া একখণ্ড শালু কাপড়ে একটি ছোট গোপাল ঝুলাইয়াছে, নিতান্তই নাড়ু গোপাল। পাশে রাধা নাই, হামা দিয়া হাত বাড়াইয়া লাল কাপড়ের বাঁধনে লটকাইয়া একা একাই ঝুলিতেছে। এক একজন আসিয়া তার গায়ে মাথায় আবির মাখাইয়া একটি করিয়া দোলা দিয়া যায়, তারই দোলনে সে অনবরত দুলিয়া চলিয়াছে। এ পক্ষ প্রস্তুত। সুখদেবপুরের দল এখনো আসিয়া পৌঁছায় নাই। আপ্যায়নকারীদের একজন তিলকদিগকে ঠাকুরের কাছে নিয়া ঝুড়ি হইতে কয়েক মুঠা আবির একখানা ছোট পিতলের থালিতে তুলিয়া দিয়া বলিল, ঠাকুরের চরণে আবির দেও। প্রেমের দেবতা কোথায় কার জন্য ফাঁদ পাতিয়া রাখে কেউ কি বলিতে পারে? উজানিনগরের খলাতে কিশোর এমনই একটা ফাঁদে ধরা পড়িল। কার সঙ্গে কার জোর বাঁধা হইয়া থাকে তাও কেউ বলিতে পারে না। যাকে জীবনে কখনো দেখি নাই, হঠাৎ একদিন তাকে দেখিয়া মনে হয় সে যেন চিরজনমের আপন। প্রেমের দেবতা অলক্ষ্যে কার সঙ্গে কখন কার গাঁটছড়া বাঁধিয়াছেন কেউ জানে না। তারা তো 3 জনে গোপালকে আবিরে রঞ্জিত করিল। তারপর কয়েকজন পুরুষ মানুষ তাহাদের গালে মাথায় আবির দিয়া রাঙাইবার পর 3-4 জন স্ত্রী লোক আবিরের থালা লইয়া আগাইয়া আসিল। কয়েকজন কিশোরের কাছে মাতৃসমা, তারা কিশোরের কপাল রাঙাইল। আশীর্বাদের মতো সে আবির গ্রহণ করিয়া কিশোর নিজে তাদের পায়ে আবির মাখাইয়া কপালে পায়ের ধুলা ঠেকাইল। কয়েকজন তরুণী বোন বৌদিদের বয়সী, তারা আবির লাগাইল গালে আর কপালে। কিশোর নীরবে গ্রহণ করিল। গোলমালে ফেরিল আর একজন অবিবাহিতা মেয়ে, দেহে যৌবনের সব চিহ্ন ফুটিয়াছে, সেসব ছাপাইয়া বহিয়াছে রূপের বান। বসন্তের এই উদাত্ত দিবসে মনে লাগিয়াছে বাসন্তী রং, প্রাণে জাগিয়াছে অজানা উন্মাদনা। পঞ্চদশী, বড়ই সাংঘাতিক বয়স এইটা। মনের চঞ্চলতা শরীরে ফুটিয়া বাহির হয়, হইবেই। মালর মেয়েরা বিবাহের আগে অত বড় থাকে না, অতখানি বড় হয় বিবাহের 2-3 বছর পরে। কোথা হইতে কেমন করিয়া এই অনিয়ম এখানে আসিয়া পড়িয়াছে। কিশোরের গালে আবির দিতে মেয়েটার হাত কাঁপিল, বুক দুরু দুরু করিতে লাগিল। তার ছন্দময় হাতখানার কোমল স্পর্শ কিশোরের মনের এক রহস্য লোকের পদ্মরাজের ঘোমটা ঢাকা দলগুলিকে একটি একটি করিয়া মেলিয়া দিল। সেই অজানা স্পর্শের শিহরণে কাঁপিয়া উঠিয়া সে তাকাইল মেয়েটির চোখের দিকে। সে চোখে মিনতি। সে মিনতি বুঝি কিশোরকে ডাকিয়া বলিতেছে, বহু জনমের এই আবিরের থালা সাজিয়ে রাখিয়াছি তোমারই জন্য, তুমি লও, তোমার আবিরের সঙ্গে তুমি আমাকেও লও। থালা শুদ্ধ তার অবাধ্য হাত দুটি কাঁপিতেছে। লজ্জায় লাল হইয়া সে চোখ নত করিল। তাকে বাঁচাইল তার মা। মাথার কাপড় একটু টানিয়া সলজ্জভাবে তার মেয়েকে নিজের বুকে আশ্রয় দিল। কিশোরের ধ্যান ভাঙিল সুবল। হাতে একটা ঝাঁকনি দিয়ে বলিল, ও দাদা, গানের আসরে চলো।